জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হত্যার বিচার দাবিতে থানা ঘেরাও, জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রী আটক, সারা দেশে ছাত্রদলের কর্মসূচি। জুবায়েদের যে হত্যাকাণ্ডের যে তদন্ত, এটাও যেন আগের হত্যাকাণ্ডের গুলোর মতো যেন মলিন হয়ে না যায়। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে আরো বৃহৎ পরিসরে নিয়ে আসা, সেগুলো আমরা চূড়ান্ত পর্যায়ে গাফিলতি লক্ষ্য করেছি। দাবি আদায় আন্দোলন অব্যাহত, এমপিওভুক্ত শিক্ষকদের। শহীদ মিনারে আজ মহাসমাবেশ, পাঠদানে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার। মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুনে নিহত 16 জনের মরদেহ হস্তান্তর, স্বজনদের আহাজারি, প্রতি পরিবারকে 25,000 টাকা অনুদান। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে, দ্রুত স্বাভাবিক হবে কার্গো সেবা, নাশকতা কিনা তদন্ত হচ্ছে। নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জে 1 আসনে বেড়েছে রাজনৈতিক কর্মকাণ্ড, ভোটের মাঠে সরব বিএনপি, জামায়াত, এনসিপির মনোনয়ন প্রত্যাশীরা। গাজায় বিমান হামলার পর যুদ্ধবিরতি পুরো কার্যকরের ঘোষণা ইসরায়েলে, ত্রাণ সহায়তা পৌঁছাতে বাধা, আরও তীব্র হচ্ছে খাদ্য সংকট। এবং যুব বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস করল মরক্কো, 2-0 গোলে আর্জেন্টিনার হার, জোড়া গোল ইয়াসির জাবিরি। সংবাদ সকালে শুনছিলেন শিরোনামগুলো, আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে তার সহপাঠী ও ছাত্রদল নেতাকর্মীরা। রোববার রাতে বংশাল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। এ সময় খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। এদিকে সারা দেশে আছে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। রাজধানীর আরমানিটোলায় টিউশনির বাসায় সিঁড়ি থেকে উদ্ধার করা হয় জুবায়েদের মরদেহ। জিজ্ঞাসাবাদের জন্য তার ছাত্রীকে আটক করেছে পুলিশ। এর রিপোর্ট। পুরান ঢাকার বংশাল থানার সামনে দাউ দাউ করে জ্বলছে আগুন। এই জন্য সহপাঠী হত্যায় চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ হোসেন, গ্রামের বাড়ি কুমিল্লায়। রোববার বিকেলে রাজধানীর আরমানিটোলার নূরবক্স রোডের রৌশান ভিলায় টিউশনি পড়াতে গেলে হত্যাকাণ্ডের শিকার হন মেধাবী শিক্ষার্থী ও ছাত্রনেতা জুবায়েদ হোসেন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র ক্ষোভে অবস্থান করে খুন হওয়া ভবনের সামনে পরে বংশাল থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। বলেন, জুবায়েদ হত্যার খুনিদের দ্রুত আটক করে বিচার নিশ্চিত করতে হবে। আমাদের তাজা প্রাণ, আমাদের একটি ভাই আমাদের মাঝ থেকে চলে গেল, এটা আমরা আসলে কোনোভাবে মানতে পারছি না। এর সাথে যারা জড়িত বা যে জড়িত সবাইকে অ্যারেস্ট করতে হবে এবং সেটা অতি দ্রুত অ্যারেস্ট করতে হবে। হত্যাকাণ্ডের যে তদন্ত, এটাও যেন আগের হত্যাকাণ্ডের গুলোর মতো যেন মলিন হয়ে না যায়। একজন মানুষকে হত্যা করেছে, সেই হত্যার শাস্তি যতটুকু হওয়া প্রয়োজন আইন অনুযায়ী, দেশের আইন অনুযায়ী, ততটুকু শাস্তি তাদের হইতে হবে। জুবায়েদের এমন করুণ মৃত্যুতে শোকাহত স্বজনরা রাষ্ট্রের কাছে সর্বোচ্চ বিচার দাবি করেন। যারা আমার ভাই বাচ্চাকে খুন করেছে, সঠিক তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এইভাবে আর কি নৃশংসভাবে খুন না হয়। যে ফ্ল্যাটের সামনে সিঁড়িতে পড়েছিল ওই ফ্ল্যাটেই চলে যায় আর কি। ওখানে সব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিল। আমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে 6 জন। ফিজিক্যালি একজন ডেড হলেও আসলে মেন্টালি আমরা বাকি 5 জনও ডেড হয়ে গেছে আজকে থেকে। হত্যাকাণ্ডে 6 ঘন্টা পর আটক করা হয় অভিযুক্ত টিউশনি পড়ানো ছাত্রী বর্ষাকে। তবে সোমবার দুপুর 12টার মধ্যে বাকি অভিযুক্তরা গ্রেপ্তার না হলে বংশাল থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। মরদেহ ময়না তদন্তের জন্য বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। আসামিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানায় বংশাল থানা পুলিশ। হিমেল, দেশ টিভি, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। রোববার রাতে ক্যাম্পাসের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিবহন মার্কেটে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তারা ছাত্রদল নেতা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
5% বৃদ্ধি করে বাড়ি ভাড়া দেওয়ার সরকারের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। রোববার দুপুরে কেন্দ্র শহীদ মিনারে থালাবাটি হাতে ভোকা মিছিল করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অনড় থাকার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। ইউসুফ ভুঁইয়াকে সঙ্গে নিয়ে তন্দ্রা তারুণের রিপোর্ট। 3 দফা দাবি আদায়ে 8ম দিনের মতো আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলনের মুখে অর্থ মন্ত্রণালয় 5% বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন দেয়, কিন্তু তা প্রত্যাখ্যান করে শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখে ভোকা মিছিল বের করেন শিক্ষকরা। মিছিল নিয়ে দোয়েল চত্বর পার হলে শিক্ষকদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় সড়কের পাশে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে শিক্ষকরা। শিক্ষকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। আমাদের এই দাবিটা অনতিবিলম্বে মেনে নেয়। দাবি বাস্তবায়নে সরকার আন্তরিক নয় বলে অভিযোগ শিক্ষকদের। বলেন, আন্দোলনরত অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি না হয় সেই দিক চিন্তা করে আমরা, যেহেতু আমরা শিক্ষক সমাজ, আমাদের একটা দায়িত্ববোধ রয়েছে, সেই দায়িত্ববোধ থেকে আমরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি আমরা ওখানে অব্যাহত থাকবে। আমাদের প্রতিনিধি দলের সাথে যে বৈঠক করেছিলেন, এখানে কিন্তু তাদের সাথে দর কষাকষির এক পর্যায়ে ওনারা 20% আমাদেরকে দিবেন বলে আশ্বস্ত করেছিলেন। এদিকে হাইকোর্ট মাজার গেটে শিক্ষকদের সঙ্গে কথা বলেন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। পুনরায় শহীদ মিনারে ফিরে যেতে শিক্ষকদের আহ্বান জানান তিনি। শিক্ষক যারা আছেন এখানে আসছিল, যে ভোকা মিছিল যে কর্মসূচিটা ছিল, এটা শেষ করে ওনারা আবার শহীদ মিনারে ফেরত গিয়েছেন, ওখানে ওনারা অবস্থান করবেন। পরবর্তী কর্মসূচি এখনো পর্যন্ত আমরা জানি না, তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা না করা পর্যন্ত শহীদ মিনারে থাকবেন। এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করে শিক্ষকদের প্রতিনিধি দল। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় থাকবেন বলে জানান শিক্ষক নেতারা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। দর্শক, কেন্দ্র শহীদ মিনারে রয়েছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মোহনা, শিক্ষকদের আজ কি কি কর্মসূচি রয়েছে এবং দাবি আদায়ের বিষয়ে তারা কি বলছেন জানাবেন। আপনি জানেন, আজ 8 দিন পেরিয়ে 9ম দিন, এবং 9ম দিনেও কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এবং আপনারা দেখেছেন যে তাদের দাবি দাওয়া কী ছিল, এবং গতকাল অর্থ মন্ত্রণালয় থেকে যে 5% বাড়ি ভাড়া প্রজ্ঞাপন জারি হয় তা কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে। এবং প্রতিদিনই আমরা দেখছি তারা নতুন নতুন কিছু কর্মসূচি দিচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের কর্মসূচি কি হবে সেটা জানতে আমরা শহীদ মিনারে উপস্থিত হয়েছি, এবং আমাদের সাথে আছেন এমপিওভুক্ত যে শিক্ষকরা। তারা আমরা কথা বলে আপনাদের সাথে জানতে চাই যে আজকে আপনাদের কর্মসূচি কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেশ টিভির মাধ্যমে জানাতে চাচ্ছি, আজকের আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি 9ম দিনে। তো আমরা গতকালই আমাদের প্রোগ্রামগুলো ছিল, আমরা বিভিন্ন রাজ্যের সাথে কথা বলছি, তারা আমাদের আশ্বস্ত করেছেন আজ 11:30টার দিকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মহাসচিব সাহেব মির্জা ফখরুল আলমগীর উনি আসবেন। শুধু ওনার জন্যই আমরা অপেক্ষায় আছি। উনি আশ্বাস করেছেন যে শিক্ষকদের 20% বাড়ি ভাড়া দিয়ে দেওয়া হবে। আমি কথা বলছি, তো এখন যদি উনি ওনার বক্তব্য আমাদের শোনাবেন, আমরা আশাবাদী। ইতিপূর্বে বিভিন্ন দল আমাদের সমর্থন দিয়েছেন। তো আমরা চাচ্ছি যে যদি 20% বাড়ি ভাড়া দাবি মেনে নেওয়া হয়, তাহলে ওনার সাথে কথা বলার পরেই আমাদের যেটি একটাই দাবি, লং মার্চ টু যমুনা, আমরা সেখানে যাবো, প্রধান উপদেষ্টার সাক্ষাৎ নেব। এবং আমাদের যিনি শিক্ষক উপদেষ্টা, ওনাকে তো আমরা বরখাস্ত করে ফেলেছি, ওনাকে প্রত্যাখ্যান করেছি। উনি শিক্ষক জাতির সাথে আমাদের প্রহসন করেছে, মিথ্যা আশ্রয় নিয়েছে। ওনাকে আমরা প্রত্যাখ্যান করি, দৃঢ় কণ্ঠে প্রত্যাখ্যান করি, যতক্ষণ পর্যন্ত আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না পাবো এবং 20% বাড়ি ভাড়া না দেওয়া হবে, 1500 টাকা চিকিৎসা ভাতা না দেওয়া হবে, এবং 75% কর্মচারীদের উৎসব ভাতা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলতেই থাকবে। জানতে পেরেছি যে অনেক শিক্ষকরা অনশন কর্মসূচি চালাচ্ছেন, তো তাদের শারীরিক অবস্থার কথা যদি আমাদেরকে কেউ বলতেন, তাদের শারীরিক অবস্থার কথা কি অবস্থায় আছেন তারা যারা অনশন করছেন? আমাদের একজন শিক্ষক অলরেডি উনি মৃত্যুবরণ করেছেন, আমরা ওনার মাগফিরাত কামনা করছি, এবং অনেকেই অসুস্থ আছেন, মেডিকেলে ভর্তি আছেন। উনি মারা গেছেন কিভাবে? উনি হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন। কোথায়?
এই শহীদ মিনার থেকে উনি স্ট্রোক করছিলেন। কোন জেলার বা ওনার পরিচয় কোন কলেজে বা স্কুলে পড়াতেন? উনি নওগাঁ জেলার উনি শিক্ষক মাহবুবুর রহমান, নওগাঁতে বাড়ি। উনি অনশন নিয়েছিলেন, অনশন থাকার পরেই উনি হঠাৎ অসুস্থ হয়ে যায়, আমরা স্থানে হাসপাতাল নিয়ে যাই, রাস্তায় উনি মারা যান। এই জন্য আমরা এর দায়ভার আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা এবং শিক্ষা উপদেষ্টার কাছে আগামী গত 12 অক্টোবর থেকে আমরা এগুলো জানি, আমাদের প্রশ্ন আছে, আপনি সেটাই উত্তর দেন। আপনাদের যারা অনশন যারা করছেন তারা কি সুস্থ আছে না তাদের অবস্থা? না, আমরা না খেয়ে না দিয়ে অনাহারে এই বাংলাদেশের। আচ্ছা, আমরা শুনছিলেন যে যারা শিক্ষকরা এমপিভুক্ত শিক্ষকরা রয়েছেন তারা জানাচ্ছিলেন যে আসলে একজন শিক্ষক যিনি এই অনশন করতে যে মৃত্যুবরণ করেছেন এবং সেই সাথে যে যারা আছেন তারা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য আজও শহীদ মিনারে জড়ো হয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত তারা দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি, কঠোর থেকে কঠোর কর্মসূচি চালিয়ে যাবেন। তো এই ছিল শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এবং শিক্ষকদের আজকের কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন তিনি। রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুনের ঘটনায় নিহত 16 জনের মরদেহ রোববার রাত 10টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আগুনে নিহতদের মধ্যে 7 জনকে শনাক্ত করতে পেরেছেন স্বজনরা, বাকিদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়। এইচ হিমেলের রিপোর্ট। গেল 14 অক্টোবর মঙ্গলবার মিরপুরের শিয়ালবাড়িতে একটি কেমিক্যাল গোডাউন ও একটি পোশাক কারখানায় আগুন লাগে। এই দুর্ঘটনায় 16 জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। অগ্নিকাণ্ডের 6 দিন পর রোববার রাতে মালিবাগ সিআইডি ফরেনসিক থেকে 16টি মরদেহের ডিএনএ নমুনা ঢাকা মেডিকেলে হস্তান্তর করা হয়। পরে রাত 10টায় ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে কর্তৃপক্ষ। ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে জানতে পারলাম যে আসলে এরকম আগুন লাগছে, ওকে পাওয়া যাচ্ছে না। তারপর ফ্যামিলি আসছে বাসা থেকে, বরগুনাতে ওর বাড়ি আসছে, আসার পরে নাকি তারপর তারা খুঁজে পায় না। তারপর ডিএনএ স্যাম্পল নিল, আজকে মেবি জানাইলো যে এরকম তার লাশ পাওয়া গেছে। ও প্রিন্টে কাজ করতো, একটা মানে কাটিং হেল্পার, মানে সুতা কাটতো আর কি, বসে থেকে সুতা কাটতো। এই প্রথম মান্থে ঢুকছে, এই প্রথম মান্থ তার। এবং যেদিন গেছে, যেদিন দুর্ঘটনা ঘটে এদিন তার লাস্ট ডে ছিল এবং স্যালারি ডে ছিল, সেদিন যায় দুর্ঘটনা। এ সময় মরদেহ হস্তান্তর ঘিরে তৈরি হয় শোকাবহ পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। 14 দিন মাত্র আমার বোন ডিউটি করে মরে গেছে, তার চোখে অনেক স্বপ্ন ছিল। তার মধ্যে মরার সময় সে নিশ্চয়ই এটাও বলছে যে গেটে যে তালা মেরে দিছে তার বিচার জন খোদা করে। তো আমি তার বিচারই শুধু দাবি করব যে গেটে কে তালা দিছিল সেই সময়, এবং যারা জীবিত বেরোইছে তাদের সাথে আমার কথা হয়েছে। তারা বলছে আমরা যখন নিচে নাস্তা খেতে গেছি তখন গেটে তালা ছিল না, যখন আমরা উঠছি দ্বিতীয়বার তখন গেটে তালা ছিল। নিহত 16 জনের বেশিরভাগই ছিলেন পোশাক কারখানার শ্রমিক। এ সময় নিহত ব্যক্তিদের পরিবারকে 25,000 টাকা করে অনুদান দেয় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ওকে ভাইয়া। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। প্রায় 27 ঘন্টা পর পুরোপুরি নিভেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। বিমানবন্দরের কার্গো ভিলেজে নিজস্ব আগুন নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আর আগুনের ঘটনা নাশকতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুনের ঘটনায় পুড়ে যায় ইম্পোর্ট কার্গো কমপ্লেক্স। পুড়ে যায় কমপ্লেক্সে থাকা হাজারো কোটি টাকার মালামাল। জরুরি পরিস্থিতি বিবেচনায় পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দর। ফায়ার সার্ভিসের প্রায় 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপন হয় 27 ঘন্টা পর। আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই বিমানবন্দরের কার্যক্রম শুরু হলেও ছিল ফ্লাইট শিডিউল বিপর্যয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রোববার বিকেলে আগুনের সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। জানান বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নির্বাপনের নিজস্ব কোনো ব্যবস্থাপনা ছিল না। ভিতরে যেগুলো আপনার অগ্নি নির্বাপন যেসব বিষয়াদি ছিল এগুলো কাজ করেছে কিনা তদন্ত সাপেক্ষ, তদন্ত করে দেখতে হবে কাজ করেছে কিনা। এদিকে বিমানবন্দরে কার্গো কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরো 3 কার্যদিবস সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবং আমাদের ব্যাংকিং কার্যক্রমটা শুরু হয়ে গেছে, এটা সচল করতে পারছে। এবং আমাদের কিছু ডেডিকেটেড লাইন দিয়ে যে ম্যানিফেস্ট তৈরি করা, তারপরে হচ্ছে গিয়ে
এয়ারওয়ে বিল যেগুলো তৈরি করবে পার্শিয়ালি শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী 3 দিনের মধ্যে ফুললি অপারেশনে যেতে পারবো কার্গোর। কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ এই স্থাপনায় আগুন নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। বলেন নাশকতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই কমিটি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে একটা রিপোর্ট দেবে, এটা 5 তারিখের মধ্যে। তদন্ত কমিটির রিপোর্ট না দেওয়া পর্যন্ত তো আমরা কিছু বলতে পারছি না। এটা স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বেই কমিটিটা তখনও হয়েছিল, সচিবের কাছ থেকেই জানতে চাওয়া হয়েছে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Doodles. Doodles খান নাই তো নুডলসই খান নাই। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে রয়েছেন সহকর্মী হাসান আল মাহমুদ। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হাসান, ক্ষয়ক্ষতির নিরূপণের অগ্রগতি কি দেখছেন জানাবেন। অতসী, আপনাকে ধন্যবাদ। আমরা বিমানবন্দরে সকাল থেকে দেখছি যে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এবং অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন তারা চেষ্টা করছেন ভিতরে ঢুকে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটিকে নিরূপণ করবার জন্য। তবে সেটি কিন্তু এই মুহূর্তে আসলে অনেকটা সময় সাপেক্ষ বিষয় এবং গত 1 সপ্তাহ বা গত 15 দিনে যে পরিমাণ মালামাল এসেছে সেগুলো তারা এখন যাচাই করছেন কাগজপত্র যে কি পরিমাণ মালামাল এখানে এসেছিল এবং কতগুলো ডেলিভারি দেওয়া সম্ভব হয়েছে সেটি পুরো হিসেব নিকেশ করে কিন্তু আসলে বোঝানো সম্ভব হবে যে কি পরিমাণ এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা সতর্ক অবস্থানে আছে, তবে ভিতরে এখন পর্যন্ত কোনো আর ধোঁয়া দেখা যাচ্ছে না। আমরা গতকাল বিকেলের দিকে বা সন্ধ্যার দিকেও যেটি দেখছিলাম যে থেকেই কিন্তু ভিতর থেকে ধোঁয়া বের হয়েছিল, সেটি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা যেটি বলছেন যে ভিতরে অনেকগুলো মালামাল যেখানে স্তূপ করা ছিল সেই মালামালের ভিতরে কোথাও এখনো সামান্য পরিমাণ আগুন আছে এবং সেটিকে পানি দিয়ে ঠান্ডা করে রাখা হয়েছে। এরপরেও কিন্তু কোনো সময় সেখান থেকে আগুনের ঘটনা ঘটতে পারে, সে কারণে কিন্তু তারা এখন পর্যন্ত সতর্ক অবস্থানে এখানে অবস্থান করছেন। এবং বিমানবন্দর কর্তৃপক্ষ যেটি বলছে এবং কাস্টমস কর্তৃপক্ষ গতকালকে রাতেই একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপন অনুযায়ী এখন যে মালামালগুলো আসবে সেগুলো তারা 9 নম্বর গেট দিয়ে ডেলিভারি দিবেন এমনটাই কিন্তু জানিয়েছেন। একই সাথে তারা যেটি সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়েছে যে যেসব মালামাল আসবে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে 24 ঘন্টার মধ্যে কিংবা যেদিন আসবে ওই দিনের মধ্যে তাৎক্ষণিক সেগুলো ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করছেন। এবং সেটি হয়তো আমরা 9 নম্বর গেটেও ঘুরে এসেছি কিছুক্ষণ আগে, সেখানেও কিন্তু কার্যক্রম শুরু করবার জন্য যেসব আনুষ্ঠানিক প্রস্তুতি সেটি কিন্তু তারা শুরু করেছেন, যদিও সেটি সিভিল এভিয়েশনের যে কাজে ব্যবহার করা তো সেটিকে কিন্তু জরুরি মুহূর্তে তারা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আপনাকে জানিয়ে রেখেছে যে ডিপার্টমেন্টে আগুন লেগেছিল সেটি কিন্তু পুরোপুরি একটি আমদানি কাজে ব্যবহার করা হতো, ফলে আমদানি যেসব পণ্য ছিল সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বাইরে আমরা কথা বলবার চেষ্টা করেছি, সেখানে রপ্তানি যেসব পণ্য সেগুলো কিন্তু আসলে কোনোভাবে ক্ষতি হয়নি, সেটি আলাদা সেকশন ছিল বলেই সেগুলো বেঁচে গিয়েছে, সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ফলে রপ্তানি পণ্য যেসব গার্মেন্ট বা অন্যান্য রপ্তানি পণ্য সেগুলো কিন্তু মোটামুটি স্বাভাবিকই ছিল, শুধুমাত্র আমদানি পণ্যগুলোই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই আমদানি পণ্যের কারণেই যে গার্মেন্ট খাতে বা অন্যান্য শিল্প খাতে কিন্তু ব্যাপক একটি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং বিশেষ করে ওষুধ শিল্পের যেসব কাঁচামাল আমদানি করা হয়েছিল সেগুলো কিন্তু ডেলিভারির অপেক্ষায় ছিল এবং দ্রুত সেগুলো ডেলিভারি করবার জন্য ব্যবস্থা করা হয়েছিল। তবে অনেক কোম্পানি তারা বলছেন যে তারা কাস্টমসের যে ট্যাক্স সেটিও পরিশোধ করেছে এবং বাকি অন্যান্য কার্যক্রম তারা শেষ করেছে, কিন্তু শেষ মুহূর্তেই কিন্তু সেগুলো যখন পুড়ে গিয়েছে তখন কিন্তু আর আসলে তাদের করবার কিছু ছিল না এবং এর যে প্রভাব সেটি কিন্তু পুরো শিল্প খাতেই পড়ার একটি ঝুঁকি রয়েছে। একই সাথে পুরো অর্থনীতিতে এর প্রভাব যে পড়বে সেটি কিন্তু বলা যায়, কারণ যেসব পণ্য এখন আমদানি করা হয়েছে সেগুলো বাজারে চলে যেত এবং কোম্পানিতে চলে যেত এবং এখন কিন্তু সেটি আরও সময় সাপেক্ষ, সেটি যদি নতুন করে আমদানি করতে হয় সেটি কিন্তু আরও অন্তত 20 থেকে 25 দিনের একটি গ্যাপ থেকে যাচ্ছে। সেই
গ্যাপের কারণেই কিন্তু পুরো অর্থনীতিতে এর একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে, এমনটি কিন্তু বিশ্লেষকরা মনে করছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। অতসী। হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে বিএনপিকে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, তার বক্তব্য আংশিক উপস্থাপন করে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের স্থিতিশীল পরিবেশ ভারত পছন্দ করছে না। ফরুখ বাবুর রিপোর্ট। জুলাই যোদ্ধাদের নিয়ে মন্তব্য প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাইতে বলেছে এনসিপি। নতুন দলটির এমন আহ্বানকে সমর্থন জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। আমরা যেন এই বিষয়ে সাবধানতা অবলম্বন করে। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সালাউদ্দিন আহমেদ। তার বক্তব্য আংশিক প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয়, কারণ আমি আমার বক্তব্যের শেষ লাইনে বলেছি যে ওখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা ব্যক্তি ওই বিশৃঙ্খল ঘটনার সাথে জড়িত থাকতে পারে না, মানে জড়িত থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। তিনি জানান, বিএনপির 422 জন নেতাকর্মী শহীদ হয়েছেন, যাদের ছবি প্রকাশ করা হয়েছে উল্লেখ করে বলেন, 16 বছরের ফ্যাসিবাদের রক্তের সিঁড়ি বেয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে। মনে করেছি এই বিষয়টা পরিষ্কার করা দরকার। জুলাই যোদ্ধাদের কেউ যেন কলঙ্কিত করতে না পারে সেদিকে বিএনপি কাজ করছে বলেও জানান সালাউদ্দিন। সেই রক্তের সিঁড়ি বেয়েই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এখানে শুধু বিএনপি নয়, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর অবিরাম সংগ্রাম, আত্মত্যাগ, রক্তদানের মধ্য দিয়েই কন্টিনিউয়াসলি সেই রক্তের সোপানগুলো তৈরি হয়েছে। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, বারবার আগুনের ঘটনার পুনরাবৃত্তি নিয়ে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে। আরো সরকারের যে দৃঢ় আমরা ঘোষণা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে, তো সেগুলোকে নানাভাবে বাধাগ্রস্ত করা, সেটা বানচাল করারও পরিকল্পনা থাকতে পারে বলে আমার মনে হয়। কারণ এই যে মানে প্রায় ঘটছে, প্রায় একদিন দুই দিন পরেই ঘটছে, তো এই ঘটনাটাই শঙ্কিত করে তুলছে গোটা জাতিকে। ফরুখ বাবু, দেশ টিভি, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ সহ সম্প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে আগুনের ঘটনাকে ষড়যন্ত্রের অংশ বললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, এসব ঘটনা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে। রোববার সন্ধ্যায় রংপুরের একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সার্জিস বলেন, এটি সিরিজ আকারে করা হচ্ছে, এমন ইতিহাস পূর্বে হয়নি। ফ্যাসিস্টদের দোসরদের এখনো খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে পারেনি অন্তর্বর্তী সরকার। তারাই বিভিন্নভাবে অডিও ভিডিওতে নির্দেশনা পেয়েই কাজগুলো করছে। কালপ্রিটের চক্রান্তের বা ষড়যন্ত্রের অংশ। কারণটা হচ্ছে এই ঘটনাগুলো এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঘটছে, যেই জায়গাগুলো একটা দেশের স্থিতিশীলতার সাথে, অর্থনীতির সাথে অনেক গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত। যেই ফ্যাসিস্টদের, তোষামতকারীদের, দোসরদেরকে অন্তর্বর্তীকালীন সরকার খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে পারেনি, তারা এখন বিভিন্নভাবে ওই তাদের বিভিন্ন অডিও ভিডিও কলে যুক্ত হয়ে নির্দেশনা পেয়ে এই কাজগুলো করছেন। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 3 জনের পক্ষে আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে আজ। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন যুক্তি তুলে ধরবেন। এর আগে টানা 5ম দিনে এসে গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। পরে সেদিনই আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলায় প্রসিকিউশন থেকে 54 জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। তদন্ত কর্মকর্তা ছাড়াও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দিয়েছেন এই মামলায়। শুনানিতে শেখ হাসিনার অপরাধের মাত্রা বিবেচনায় তাকে 1400 বার ফাঁসিতে ঝোলানো উচিত বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ হবে আজ।
নির্বাচন ঘিরে দলীয় কর্মকাণ্ড বেড়েছে নারায়ণগঞ্জ ১ আসনে। বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য দলগুলোর মনোনয়ন প্রত্যাশীরা ব্যস্ত প্রচারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন পুরনো রূপে আর নতুন কাউকে চান না তারা। সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ নির্বাচন চান ভোটাররা। বিল্লাল হোসাইনের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ১ আসন। ১৭৬ বর্গ কিলোমিটার আয়তনের এই অঞ্চলটি একসময় ছিল জামদানি আর মসলিন শিল্পের জন্য প্রসিদ্ধ। তবে বিগত বছরগুলোতে ভূমিদস্যুদের কারণে হারিয়েছে রূপগঞ্জের রূপ। ভূমি রক্ষা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও যানজটমুক্ত রূপগঞ্জ করতে ভূমিকা রাখবে এমন প্রার্থীকেই এবার বেছে নিতে চান ভোটাররা। যিনি যোগ্য, সৎ, সবকিছুতে ভালো থাকে, আমরা ওনাদেরকেই চাই। দখলবাজ মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, এর থেকে আমরা পরিত্রাণ চাই। বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৫ জন। তারা এখন সভা, সমাবেশ, গণসংযোগ আর প্রচারে ব্যস্ত পাড়া মহল্লায়, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হ্যাভিওয়েট নেতারা বলছেন, দলীয় কর্মকাণ্ড ও জনপ্রিয়তা দেখে মনোনীত করা হলে জনগণ বিএনপিকেই জয়ী করবে। মনে করি রূপগঞ্জের মানুষ আমাকে একজন পরিচ্ছন্ন নেতা হিসেবে জানে এবং রূপগঞ্জের মানুষের ভালোবাসা নিয়ে আমি যদি দলের প্রার্থী হিসেবে মনোনীত হই, আমি মনে করি বিপুল ভোটে আমি বিজয়ী হব। স্বাস্থ্য ব্যবস্থার কথা বলেন, খুব দুর্বল হয়ে আছে রূপগঞ্জে। আপনার ওরকম কলেজ নাই, ওরকম ইউনিভার্সিটি নাই। রাস্তাঘাটের কথা বলেন, রাস্তাঘাটের অবস্থাও খুবই খারাপ। যে এগুলিকে চেঞ্জ করে একটা মডার্ন ঢাকাকে নিয়ে আসার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। রাজধানীর পাশের এই আসনে জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলনের একক প্রার্থী রয়েছেন। জনগণের ভোটে নির্বাচনে জয়ী হলে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রূপগঞ্জ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। সেখানে আমি ৫টি বড় বড় সমস্যা চিহ্নিত করেছি। এক হলো সন্ত্রাস, আর দ্বিতীয় হলো ভূমিদস্যুতা, তৃতীয় হলো চাঁদাবাজি, আর হলো মাদক। অতিবৃষ্টি হলে বিভিন্ন অঞ্চলে পানিবন্দী হয়ে যায়। আমার এই প্রতিশ্রুতি গেলে আমি ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আমাদের সব থেকে বড় প্রতিশ্রুতি এটাই হওয়া উচিত যে আমাদের আসলে এই ৫৪ বছরের যেই আমাদের আকাঙ্ক্ষা, যেটা হয় নাই, যেটা বাস্তবায়ন হয় নাই, যেটা মানুষের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গাগুলো পূরণ করা, আর কিচ্ছু না। নির্বাচনী মাঠ সবার জন্য সমান থাকবে জানিয়ে ভোটে বিশৃঙ্খলা বা আচরণবিধি ভঙ্গ হলে প্রার্থী শাস্তির আওতায় আসবে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা। নির্বাচনী স্টেকহোল্ডার তাদেরকে আমরা ইতিমধ্যে বোঝানোর চেষ্টা করতে, সচেতন হওয়ার জন্য আর কি, অর্থাৎ নির্বাচনে কোনো ভায়োলেন্স হবে এই বিষয়ে আমরা কোনো ছাড় দেব না। নারায়ণগঞ্জ ১ আসনে মোট ভোটার ৪,০৪,০৮৮ জন। এ আসনে ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত বিএনপি ৩ বার, জাতীয় পার্টি ২ বার এবং আওয়ামী লীগ ৫ বার জয় পেয়েছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। মাইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সিগঞ্জে চলছে মাছ শিকার। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম হাসান ইমন। ইমন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে কি বলছে প্রশাসন, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, মেঘনায় কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু এই যে মেঘনা নদী রয়েছে উপজেলা অসাধু ব্যবসায়ী এবং জেলেরা কিন্তু আপনার রাতের আধারে এবং ভোরবেলা কিন্তু তারা কিন্তু এই মাছ শিকার করছেন। এখানে কিন্তু প্রশাসন বলছেন যে তারা আসলে রাতে এবং দিনে তারা কিন্তু আসলে অভিযান করছে। তারপরেও কিন্তু আসলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিন্তু এখানে কিন্তু আসলে এই নদীতে কিন্তু হোসেন্দি এবং ইমামপুর ইউনিয়নের যে মেঘনার পার রয়েছে, সেই পার থেকে কিন্তু জেলেরা প্রশাসনের নজর এড়িয়ে কিন্তু আসলে এই মেঘনায় কিন্তু তারা মাছ শিকার করছে। তো এরকম কিন্তু আমরা সকালে আসলে দেখেছি। কিন্তু আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু নদীতে টহল জোরদার রেখেছেন। তারা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু তাদের জেলেদের সাজা দিচ্ছেন এবং অর্থ আদায় করছেন। কিন্তু এতে করে কিন্তু আসলে যে নদীতে মাছ শিকার, সেটি কিন্তু আসলে এখনো বন্ধ হয়নি বলে আমরা আসলে এখানে এসে দেখেছি। কিন্তু স্থানীয়রা কিন্তু বলছেন যে প্রশাসনের যে
বেগবান করতে হবে, তাহলে কিন্তু আসলে এই মাছ ধরা কিন্তু আসলে বন্ধ হবে। তো এই হলো আমার এখানকার আসলে পরিস্থিতি। তো মেঘনায় কিন্তু আসলে যে জেলেরা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু প্রশাসনকে ফাঁকি দিয়ে কিন্তু তারা মাছ শিকার করছেন এই মেঘনা নদীতে। তো এই ছিল আমার কাছে মেঘনার পাড় থেকে সবশেষ খবর। অতসী। সুমিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, মা ইলিশ নিষেধাজ্ঞার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রাজশাহী মহানগর এখন বিবর্ণ, ফুটপাথ দখল হয়ে গেছে, সড়ক খানাখন্দে ভরা, ময়লা পড়ে থাকে সড়কের পাশে। গত 1 বছরে রাজশাহী সিটি কর্পোরেশনের সব সেবায় নেমেছে ধস। তবে কর্তৃপক্ষ বলছে সেবা ধরে রাখতে চেষ্টা করছেন। কাজী শাহেদের প্রতিবেদন। 1 বছর আগেও রাজশাহী মহানগরী এমন বিবর্ণ ও মলিন ছিল না। এখন সড়কের পাশে পড়ে থাকছে বর্জ্য, সড়কগুলো ভাঙাচোরা, ফুটপাত হয়ে গেছে দখল। খানাখন্দে ভরা সড়কে চলতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন নাগরিকরা। নির্বাচিত মেয়র না থাকার কারণে যেটা হচ্ছে, আপনার প্রশাসক বসে আছে, কিন্তু একটা প্রশাসক এটা আপনার কেউ কোনো মনিটরিং করতে পারতেছেন। দায়িত্ব পালন করার কোনো লোক নাই। এখন যে যেখানে পারে ফেলতেছে, ওটা ওইভাবেই পড়ে থাকবে। আমাদের তো অনেক বেশি ভোগান্তি হচ্ছে, রিক্সা ভাড়া বেশি নিচ্ছে, অটো এদিকে আসেই না, আমরা অনেক ভোগান্তি পোহাচ্ছি। রাস্তার যে কাজটা, এটা প্রসেসিং যত দ্রুত হবে তত আসলে সকলের জন্য মঙ্গল। কারণ এই যে ধুলাবালি চলাচল যাতায়াতে অনেক ধরনের অসুবিধা হচ্ছে আমাদের। নাগরিক প্রতিনিধিরা বলছেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা না থাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও উন্নয়ন কাজ তদারকিতে অভাব আছে, যার প্রভাব পড়ছে নাগরিক সেবায়। এখন নাগরিক সেবা থেকে একেবারেই বঞ্চিত, যা মনে করেন কষ্টের শেষ নেই। তাহলে তো রাষ্ট্রের একটা দায়িত্ব আছে যে নাগরিক সেবা যে বিধানটা, সে অনুযায়ী নাগরিকদের সেবা দেওয়ার কথা। সব সেবাই ধস নামেনি দাবি করে কর্তৃপক্ষ বলছে, উন্নয়ন কাজ চলমান থাকায় পরিষ্কার পরিচ্ছন্নতায় কিছুটা ভাটা পড়েছে। আগের অবস্থায় ফিরতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফ্লাইওভারগুলো হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের মূল রাস্তা যেগুলো, সেগুলোতে কিন্তু আমরা প্রপারলি রাস্তা ঝাড়ু থেকে আরম্ভ করে আদার্স যে কার্যক্রমগুলো করতে পারি না। আর আমাদের চেষ্টা ছিল, আর সবসময় চেষ্টা থাকে যে আমাদের সুনাম ধরে রাখার, এবং সেটা চেষ্টা করছে। ম্যাজিস্ট্রেট সংকটের কারণে উচ্ছেদ অভিযান চালানো যাচ্ছে না দাবি করে সিটি কর্পোরেশন বলছে, নাগরিকরা যাতে সেবা পান সেজন্য সব চেষ্টা তারা করছেন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। মৌলভীবাজারে পুলিশ সেবায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। সাধারণ মানুষকে এখন আর পুলিশ সুপারের কার্যালয়ে যেতে হচ্ছে না। থানায় গিয়ে অ্যাপের মাধ্যমে সরাসরি পুলিশ সুপারকে অভিযোগ জানাতে পারছেন। এতে সময় ও খরচ পাচ্ছে এবং সেবা সহজ হয়েছে। সাধারণ মানুষ এই ডিজিটাল সেবা কার্যক্রমে সন্তুষ্ট। সহকর্মী সালিলাহি কুঠির রিপোর্ট জানাচ্ছেন শালা খান। মৌলভীবাজার জেলা পুলিশের কার্যালয়ে আর দীর্ঘ পথ পাড়ি দিতে আসতে হয় না সাধারণ মানুষকে। জেলা পুলিশের নিজস্ব আপনার এসপি প্ল্যাটফর্ম ব্যবহার করে থানায় বসেই মোবাইল অ্যাপ বা সফটওয়্যারের মাধ্যমে সরাসরি এসপির কাছে অভিযোগ, নিরাপত্তা বিষয়াদি জানানো যায়। এই ডিজিটাল সেবা ভোগান্তি ও খরচ কমিয়েছে। সাধারণ মানুষ এবং পুলিশ উভয়ই এতে সন্তুষ্ট। আপনার এসপি নামে একটা সেবা করলো হয়েছে, তাই ওখান থেকে বইয়া এই মৌলভীবাজার এসপি স্যারের সাথে তাই কথা হয়েছেন এবং তাৎক্ষণিক এটা সমাধান করে দেওয়ার জন্য ওসি তদন্ত স্যারকে নির্দেশ দিয়েছেন। বলে ওনার কি সমস্যা তাৎক্ষণিক এটা সমাধান করার জন্য একটা অভিযোগ পত্র দিছিলাম থানাত, এখানের খোঁজ খবর নেওয়ার লাগে আইসলাম। আইয়া সরাসরি আমি এসপি স্যারের লগে কথা কইতাম পারছি। কমলগঞ্জ থানায় আসার পরে ভার্চুয়ালি এসপি স্যারের সাথে যুক্ত হয়ে আমরা আনন্দিত এবং আমরা চাই এই কার্যক্রমটা অব্যাহত থাকবে। জেলা পুলিশের এই আধুনিক সেবা কার্যক্রম দেশের অন্যান্য জেলাতেও অনুসরণের দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ। সমস্যাটি সরাসরি একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারছি, সেজন্য মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মহোদয়কে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সেবা চালু হওয়াতে সহজেই অভিযোগ চলে যাচ্ছে এসপি অফিসে। পুলিশ সুপার নিজেই বিষয়গুলো মনিটর করছেন, জানান পুলিশ কর্মকর্তা। এসপি স্যার তাদের কথা শুনে আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে, এতে করে কষ্ট করে মৌলভীবাজার গিয়ে আর এসপি স্যারের সঙ্গে দেখা করতে হয় না। সময় মানুষ এসে আমাদের সেবা, আমাদের পরামর্শে অনেক সময় খুশি হতে পারে না।
তখন তারা ঊর্ধ্বতন কারোর সঙ্গে কথা বলতে চায়। তো এই সেবাটা চালু হওয়ার পরে মানুষ সরাসরি সেই সুযোগ পাচ্ছে। জেলার প্রতিটি থানায় এই সেবা চালুর কারণে থানা পুলিশের জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা আরো বৃদ্ধি হয়েছে। প্রত্যন্ত অঞ্চল থেকে পুলিশ সুপারের কার্যালয়ে আসতে প্রত্যেকটা মানুষেরকে সময়, অর্থ এবং শ্রম ব্যয় করতে হয়। সেগুলো লাঘব করার জন্যই বিশেষ করে আমরা থানায় সেবা চালু করেছি। পুলিশের এই নাগরিক বান্ধব পদক্ষেপ দেশব্যাপী সম্প্রসারণের দাবি সচেতন মহলের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। পটুয়াখালীতে শ্মশান ঘাটে মোমবাতি প্রজ্বলন, প্রিয়জনদের আত্মার শান্তি কামনায় ঢাকের বাদ্য, পূজা অর্চনা সহ নানা আয়োজনে পালিত হচ্ছে শ্মশান দীপাবলি উৎসব। রোববার সন্ধ্যায় লাউকাঠি নদীর সংলগ্ন জেলার কেন্দ্রীয় মহাশ্মশান ঘাটে উৎসব পালিত হয়। এ সময় হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষরা শ্মশান ঘাটে এসে উপস্থিত হন। আলোকসজ্জায় ঝলমলে শ্মশান প্রাঙ্গণে হাজারো প্রদীপের আলোয় জ্বলজ্বল করছে হারানো প্রিয়জনদের স্মৃতি, ভক্তি, ভালোবাসা আর স্মরণে ভরে উঠেছে পুরো এলাকা। এদিকে বরিশাল ও ঝালকাঠিতেও মোমবাতি প্রজ্বলন, হারানো প্রিয়জনের আত্মার শান্তি কামনায় ঢাকের বাদ্য, পূজা অর্চনায় পালিত হয় শ্মশান দীপাবলি উৎসব।